করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে আগাম প্রস্তুতির নির্দেশনা নেই, যাত্রী চাপ সামলাতে হিমশিম বিমানবন্দর কর্তৃপক্ষ। রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ভিডিও ফুটেজে মিলেছে মারধরের প্রমাণ। এক মাসে রাজধানীতে ডেঙ্গু রোগী বেড়েছে 2.5 গুণ, মশার উপদ্রব কমাতে 2 সিটি কর্পোরেশনের সাঁড়াশি কর্মসূচি। মেট্রো রেলের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়েছে মাত্র 20 ভাগ, অর্থ সংকট, জমি অধিগ্রহণ জটিলতায় পিছিয়েছে 5 ভাগ। প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্পের বিরুদ্ধে 26 নারীর যৌন হয়রানির অভিযোগ, ভোটের ফল নিয়ে মিথ্যাচারেও অভিযুক্ত। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি আলী আশরাফ। আমি আতিফ আঞ্জুমান। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সরকার আগাম প্রস্তুতির কথা বললেও এখনো কোনো নির্দেশনা পায়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সীমিত সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়ে বিদেশ ফেরত যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশের বন্দরগুলোতে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড সহ পৃথিবীর অনেক দেশেই দ্বিতীয়বারের মতো আঘাত হেনেছে করোনা। এসব দেশ থেকে প্রতিদিন বাংলাদেশে আসছেন কমপক্ষে 5,000 যাত্রী, যার মধ্যে সিংহভাগই ফিরছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে যারা করোনা নেগেটিভ সনদ দেখাতে পারছেন তাদেরকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে যাদের সনদের মেয়াদ 72 ঘন্টা পার হয়ে গেছে তাদেরকে পাঠানো হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। 1 ঘন্টা পর পর ফ্লাইট থাকছে, তো প্যাসেঞ্জারের সংখ্যাও বাড়ছে, তো সেই হিসেবে আমাদের কাজের চাপও বাড়ছে। তো ওই তুলনায় আমাদের লোক সংখ্যা এখন পর্যন্ত যতটুকু আছে কাজ চালানো যাচ্ছে, তবে আমার মনে হয় আরও লোকজন দরকার। বিদেশ ফেরত যাত্রীদের মাধ্যমে সংক্রমণ বাড়ার শঙ্কা থাকলেও আগাম প্রস্তুতির বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেয়নি স্বাস্থ্য বিভাগ। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এখনো কোনো লিখিত কোনো নির্দেশনা এখনো পাইনি। আমাদের যে জনবল দরকার স্বাস্থ্যের জন্য, যে ডাক্তার দরকার, ইন্সপেক্টর, স্যানিটারি ইন্সপেক্টর বা নার্স দরকার, তারা প্রয়োজনের তুলনায় এখনো অনেক কম আছে। অধিক সংখ্যক মানুষকে কোয়ারেন্টাইন করার জন্য যে আপনার আসন ব্যবস্থা বা তাদের যে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি বা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি কিন্তু আমাদের ঢাকা শহরে বাড়াতে হবে। এদিকে সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেলে তা মোকাবেলায় হজ ক্যাম্প ও দিয়াবাড়ির পাশাপাশি আরো কোয়ারেন্টাইন সেন্টার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যারা বিদেশ থেকে আসবে, এখন সেকেন্ড ওয়েভ চলছে, এমন অনেক দেশ থেকে কিন্তু আমাদের দেশে অনেকে আসা যাওয়া আছে। সেই জায়গাটায় আমাদের সেকেন্ড ওয়েভটা আরো ত্বরান্বিত করতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়, রিলেটেড মন্ত্রণালয়, তাদের যে নির্দেশনাগুলো সেগুলো জনসাধারণকে মেনে চলতে হবে। বিমানবন্দরে চিকিৎসক, নার্স সহ সব মিলিয়ে 98 জন স্বাস্থ্যকর্মী কাজ করছেন। লোকবল পর্যাপ্ত আছে দাবি করে স্বাস্থ্য বিভাগ বলছে প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। 20 জন ডাক্তার অতিরিক্ত দেওয়ার ডিমান্ড পেয়েছি, প্রায় 10 জন ডাক্তার অতিরিক্ত দেওয়া হয়ে গেছে। 20 জন নার্স অতিরিক্ত দেওয়ার জন্য ডিমান্ড পেয়েছি, সেটাও অলরেডি 10 জন নার্স দেওয়া হয়ে গেছে। বিমানবন্দরে আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য পর্যাপ্ত জনবল আছে। করোনার ছাড়পত্র নিয়ে দেশে ফেরা যাত্রীদের নিজ বাড়িতে 14 দিন কোয়ারেন্টাইনে থাকার সময়ে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জরুরি পরিস্থিতির সুযোগে করোনা পরীক্ষার কিট বেচে অন্তত 50 কোটি টাকা হাতে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওভারসিজ মার্কেটিং কর্পোরেশন ওএমসির বিরুদ্ধে। করোনা প্রাদুর্ভাবের শুরুতে নিজেদের দাবি করা দামে কেন্দ্রীয় ওষুধাগারকে কিট কিনতে বাধ্য করেছে তারা। চলতি বছরের 6 এপ্রিল ও 4 মে কেন্দ্রীয় ওষুধাগারে 3,85,000 করোনা পরীক্ষার আরটিপিসিআর কিট দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ওভারসিজ মার্কেটিং কর্পোরেশন ওএমসি। তবে এই কিট কিনতে ওষুধাগার যে আদেশ দেয় তাতে ছিল না দাম ও মান নিয়ে নির্দেশনা। 19 এপ্রিল প্রতিটি কিটের দাম 2,780 টাকা দাবি করে চিঠি দেয় ওএমসি।
2 জুন সে দামকে চূড়ান্ত ধরে টাকা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেন ঔষধাগারের সাবেক পরিচালক প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ। অথচ তখন সব খরচ ও 10 থেকে 15 ভাগ মুনাফা সহ এ কিটের দাম সর্বোচ্চ 1700 টাকার মতো। ঔষধাগারের নতুন পরিচালকের সময়েও 1.5 লাখ কিট সরবরাহের আদেশ পায় ওএমসি। দাম ধরা হয় 2300 টাকা। তবে প্রতিটি কিট আমদানিতে খরচ 1300 টাকার বেশি হওয়ার কথা নয়। কেন্দ্রীয় ঔষধাগারের তথ্য বলছে এখন পর্যন্ত করোনা পরীক্ষার জন্য কেনা হয়েছে প্রায় 300 কোটি টাকার কিট। এর মধ্যে ওএমসির সরবরাহ করা কিটের দাম প্রায় 140 কোটি টাকা। তারা সরবরাহ করেছে 5 লাখের মতো কিট, যার প্রতিটিতে অন্তত 1000 টাকা করে বাড়তি মুনাফার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। পান্থপথে ওএমসির অফিসে গেলে এ নিয়ে কথা বলতে রাজি হননি কেউ। পরে মুঠোফোনে পরিস্থিতির অজুহাত দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন এক কর্মকর্তা। ওই সময় শিপমেন্ট ছিল না, এখন ভ্যাট ট্যাক্সে তো উঠাই নিচ্ছে, ওই সময় ভ্যাট ট্যাক্সে কি হবে সেটা কোনো ছিল না। আর কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বলছেন অনেকটা জিম্মি হয়েই বাড়তি দামে ওএমসির কিট কিনেছেন তারা। না হলে দেশে করোনা টেস্ট বন্ধ হয়ে যেত। আমরা শুধু সেই সময়টুকু নিয়েছি। পরবর্তী আদেশগুলোতে আমরা প্রক্রিয়াটিকে আরো বেশি কোম্পানিকে অনবোর্ড নিয়ে আসতে পেরেছি। আমার সময়ের আগে বা পরে কোথাও কিছু ঘটেছে কিনা সেটার জন্য অন্য কোনো কর্তৃপক্ষ যারা আছেন, যোগ্য কর্তৃপক্ষ, তারা দেখবেন। তবে সরকারকে জিম্মি করে বাড়তি মুনাফা করায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। এই ধরনের অনিয়ম দুর্নীতি কোনোভাবেই সহ্য করা সম্ভব নয়। যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত এই ধরনের সিদ্ধান্তকে পরিবীক্ষণ করার, তারা তাদের অবস্থান থেকে তদন্ত অনুসন্ধান করেন বিভাগীয় পর্যায়ে। আর একই সাথে এতে দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারভুক্ত একটি বিষয়। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এ অবস্থায় করোনার কিট কেনায় কোনো প্রতিষ্ঠান যেন বাড়তি মুনাফা করতে না পারে তা নিয়ে ঔষধাগারকে সতর্ক হওয়ার পরামর্শও দিচ্ছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী আদাবরে একটি মানসিক রোগ নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য যাওয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার মাইন্ড এইড নামের এই মানসিক রোগ নিরাময় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের 8 কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মানসিক অসুস্থতার কারণে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সোমবার সকালে ভর্তি কার্যক্রম চলার সময়ই তাকে টেনে হিচড়ে একটি কক্ষে নিয়ে যান হাসপাতালের কর্মীরা। সিসিটিভি ফুটেজে সেখানে তাকে মারধরের দৃশ্য দেখা যায়। এর কয়েক মিনিটের মধ্যেই আনিসুলের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, হাসপাতালের কর্মীরাই তাকে পিটিয়ে হত্যা করেছে। এ বিষয়ে কথা বলার জন্য মাইন্ড এইড হাসপাতালের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি, ছিলেন না কোনো চিকিৎসকও। তবে উপস্থিত কর্মচারী ও নার্সরা জানান, আনিসুল করিমকে জাতীয় মানসিক ইনস্টিটিউট থেকে তাদের হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। ওই সময়ে তিনি খুব উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন ও বিভিন্ন জনকে মারধর করেন বলেও দাবি তাদের। তাকে শান্ত করার জন্য অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট কক্ষে নেওয়া হয় বলে দাবি করেন নার্সরা। একটা জ্যাকেট আছে, ধরেন আপনি হাত পা স্বাভাবিক, আপনার কাছে এভাবে গেলে আপনি আমার আঘাত করবেন, এটাই স্বাভাবিক। তো তখন হচ্ছে ওই জ্যাকেটটা পরানো হয়, পরানোর পরে হচ্ছে যে আপনি হাতটা নাড়াতে পারবেন না। হয়তোবা জ্যাকেটটা পরানোর জন্য ওনার সাথে দস্তাদস্তি করছেন, আর ওনার অন্যান্য প্রবলেম থাকতেই পারে, স্বাভাবিক। মানসিক রোগ নিরাময় কেন্দ্র হলেও মাইন্ড এইডের নিজস্ব কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস বা জরুরি অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ছিল না। আনিসুলের মৃত্যুর জন্য হাসপাতালের অব্যবস্থাপনাও দায়ী হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। এই হাসপাতাল এখানে এদের তো অ্যাম্বুলেন্স বা অক্সিজেন রাখার মতো কোনো কিছু না। এরা হলো মাদকাসক্ত চিকিৎসা করে, লেখাই আছে মানসিক, যে মাইন্ড এইড। আচ্ছা আচ্ছা। পরে ওরা ওই এই করতে করতে চিল্লা চেঁচামেচি, তাই আমি বলছি তো একটা অ্যাম্বুলেন্সে খবর দিলেই তো হয়। সোমবার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গ থেকে সিনিয়র এএসপি আনিসুলের মরদেহ গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় নেওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের ব্যবস্থাপক সহ 8 জনকে আটক করেছে পুলিশ। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের রায়হান হত্যার মূল অভিযুক্ত এসআই আকবরকে আজ আদালতে তোলা হতে পারে। সোমবার কানাইঘাট সীমান্ত এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। তুমি আপাতত চলে যাও, কদিন পরে আইসো, 2 মাস পরে মোটামুটি এটা ঠান্ডা হয়ে যাবে। তিনি এসআই আকবর, সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার মূল আসামি।
আটকের পর এতদিন আত্মগোপনে থাকার কথা জানাচ্ছিলেন তিনি। সোমবার দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে খাসিয়াদের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ধ্যায় তাকে নেওয়া হয় জেলা পুলিশ সুপার কার্যালয়ে। গোপন তথ্যের ভিত্তিতে এসআই আকবরকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরে আনুষ্ঠানিকতা শেষে তুলে দেওয়া হয় পিবিআই এর কাছে। আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি এবং এই সংক্রান্তে সে যে সমস্ত জায়গায় পালিয়ে থাকতে পারে সেই সমস্ত লোকজনের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তাদের বাড়িও তল্লাশি করেছি। ডোনা সীমান্তবর্তী এলাকায় সাব ইন্সপেক্টর আকবর ইন্ডিয়াতে পলায়নরত অবস্থায় আমাদের সাদা পোশাকে পুলিশ ছিল, তারা সেখানে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। গত 11 সেপ্টেম্বর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন রায়হান আহমেদ। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। এর পরিপ্রেক্ষিতে 12 সেপ্টেম্বর এসআই আকবর সহ 4 পুলিশকে বরখাস্ত এবং 3 পুলিশকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর। পরে পালিয়ে যায় এসআই আকবর হোসেন ভুইয়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। আইপিএল এর মেগা ফাইনাল রাত 8টায় শিরোপা লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। বঙ্গবন্ধু বাংলাদেশকে যারা আলাদা করতে চেয়েছে তারা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি এসব কথা বলেন। পরে বঙ্গবন্ধুর উপর শ্রদ্ধা জানানোর জন্য একটি প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ কক্ষে রাষ্ট্রপতির প্রবেশের সময় বিউগলে বাজে ফ্যানফেয়ার। তিনি নিজ আসনের সামনে দাঁড়ালে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। 1972-এর 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর দেয়া ভাষণের ভিডিও দেখানো হয় অধিবেশনে। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষে সংসদের এ আয়োজন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জাতির পিতা সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর জীবনের নানা দিক তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণুতা আরও বাড়াতে হবে। 1972-এ কনিষ্ঠ ও নবীন সংসদ সদস্য হিসেবে গণপরিষদের অধিবেশনে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পার্লামেন্টারিয়ান বঙ্গবন্ধু তখন ছিলেন তার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে জানতে হলে বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে। এই দুই সত্তাকে আলাদাভাবে দেখার চেষ্টা যারা করেছেন তারা ব্যর্থ হয়েছেন। পরে বঙ্গবন্ধুর উপর শ্রদ্ধা জ্ঞাপন প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ নেতাকে আহ্বান জানান স্পিকার। সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কার্যপ্রণালী বিধি 147(1) বিধি অনুসারে নিম্নোক্ত প্রস্তাবটি মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বিবেচনার জন্য পেশ করছি। সংসদের অভিমত এই যে 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ পেশ করছি। সংসদের অভিমত এই যে 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি, বাঙালির অবিসংবাদিত মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জনে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। এরপর সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর প্রস্তাবের উপর আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শ ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে জাতির পিতাকে শ্রদ্ধা জানান তার জন্মশতবর্ষে। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আজ নূর হোসেন দিবস। 1987 সালে 10 নভেম্বর স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলাকালে রাজধানীর 0 পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান নূর হোসেন। তার স্মরণে প্রতি বছর এই দিনটি শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক স্লোগান লেখা তার ছবিটি স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিবাদের অমূল্য প্রতীক হয়ে আছে। তার মৃত্যুর ঘটনাটি স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আরও বেগবান করে তোলে। এতে এরশাদ সরকারের পতন ত্বরান্বিত হয়। তার মৃত্যুর পর রাজধানীর 0 পয়েন্ট এলাকার নাম শহীদ নূর হোসেন স্কয়ার করা হয় এবং 10 নভেম্বরকে শহীদ নূর হোসেন দিবস হিসেবে ঘোষণা করা হয়। অক্টোবরের চেয়ে নভেম্বরে রাজধানীতে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় 2.5 গুণ। অক্টোবরে যেখানে রোগীর সংখ্যা 163, সেখানে নভেম্বরে প্রথম 8 দিনেই 115 জন। তবে কীটতত্ত্ববিদেরা বলছেন, বৃষ্টি না হলে ডেঙ্গু রোগীর সংখ্যা আর বাড়বে না। এদিকে মশার উপদ্রব কমাতে সাঁড়াশি কর্মসূচি শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। করোনা মহামারীর মধ্যে অনেক রোগের তথ্য এবার ততটা পাওয়া যায়নি। ডেঙ্গুর ক্ষেত্রেও তেমনই হয়েছে। এবার অক্টোবরের শেষে বৃষ্টি হয়, বেড়েছে মশার উপদ্রব। হঠাৎ করেই বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। মশা বাড়ার সাথে সাথেই অভিযান চালাচ্ছে 2 সিটি কর্পোরেশন। কাউন্সিলরদের আশ্বাস, 2-3 দিনের মধ্যে কমবে মশার প্রকোপ। ধানমন্ডিতে মশার সংখ্যাটা বেড়ে গিয়েছিল, তারপরও তাৎক্ষণিকভাবে আমি 10টা মেশিন বিভিন্ন জায়গায় পাঠিয়ে এবং আমরা আমাদের যে লোকবল দিয়ে করে আমরা কাজ করছি এবং আশা করি আমাদের এই মশার আপনারা 2-3 দিনের ভিতরেই দেখবেন যে আমাদের এখানে কোনো মশাই নাই। বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালাই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা প্রায় 85,000 টাকার মতো আমার এলাকায় মাধ্যমে জরিমানা করা হয়। মশার কিছু জায়গায় লাভা পাওয়া যায়। এই মশা নিধনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। 2 সিটি কর্পোরেশন বলছে মশার ওষুধের সংকট নেই, তাই কিউলেক্স ও এডিস মশার উপদ্রব আর বাড়বে না। প্রতি ভাগে 4 জন করে পরিচ্ছন্ন কর্মী থাকবে, 1 জন করে মশক কর্মী থাকবে। এদের কাজ হবে যে প্রথমে আইডেন্টিফাই করা যে কোথাও আছে কিনা, মানে মশার ব্রিডিং করার মতো প্লেস আছে কিনা, ওইটা আইডেন্টিফাই করে ওটা ধ্বংস করা এবং সেখানে লার্ভিসাইড ইউজ করা। আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী 15 দিনে বৃষ্টির সম্ভাবনা নেই, তাই ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসবে বলছেন কীটতত্ত্ববিদেরা। যদি নভেম্বরে আর বৃষ্টিপাত না হয় তাহলে এবছর ডেঙ্গু রোগী আর বাড়বে না বলে আমাদের গবেষণা বলছে। আশা করি আগামী 15 দিনের মধ্যেই এডিস মশার ঘনত্ব ঢাকা শহরে অনেকটাই কমে যাবে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে 742 জন, হাসপাতালে ভর্তি রয়েছে 62 জন, মারা গেছে 5 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইন ক্যাসিনো ব্যবসায়ে সাবেক যুবলীগ নেতা সেলিম প্রধানের দেশে থাকা 61 কোটি টাকার সম্পদ এবং অর্ধশত ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়া বিদেশের 7টি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান সোমবার সাংবাদিকদের এই তথ্য জানান। গেল বছর ক্যাসিনো বিরোধী অভিযানের সময় অনলাইন জুয়ার হোতা হিসেবে আলোচনায় আসেন যুবলীগ নেতা সেলিম প্রধান। দায়ের হয় একাধিক মামলা। 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের অনুসন্ধানে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসে। জ্ঞাত আয় বহির্ভূত 5টি জমিসহ স্থাবর অস্থাবর মোট 61 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। এছাড়া থাইল্যান্ডে গ্লোবাল ট্রেডিং, এশিয়া ইউনাইটেড এন্টারটেইনমেন্ট, তমা হোম, পাতেয়া কোম্পানি লিমিটেড সহ 7টি কোম্পানির খোঁজ পেয়েছে দুদক। ব্যাংকক ব্যাংক ও সায়াম কমার্শিয়াল ব্যাংকে 20 কোটি টাকার লেনদেনের তথ্যও বেরিয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে জেপি মর্গান ব্যাংকে সেলিম প্রধানের 2টি ব্যাংক হিসেবের আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। তবে জব্দ হওয়া 61 কোটি টাকার সম্পদের মালিক সেলিম প্রধান কিভাবে হলো সে বিষয়ে এখনো কিছু জানতে পারেনি সংস্থাটি। থাইল্যান্ডে সেলিম প্রধানের মালিকানাধীন প্রধান গ্লোবাল ট্রেডিং, এশিয়া ইউনাইটেড এন্টারটেইনমেন্ট তথা হোম, পাতায়া কোম্পানি লিমিটেড সহ 7টি কোম্পানির সন্ধান পাওয়া গেছে এবং সেলিম প্রধানের সকল সম্পদ জব্দ করা হয়েছে। তার অর্ধশত ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। বিদেশের বিভিন্ন ক্যাসিনোতে সেলিম প্রধান খরচ করেছেন কোটি কোটি টাকা। পাশাপাশি কয়েক কোটি টাকার ক্যাসিনো চিপস যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে আমদানি করেছেন, এমন তথ্য পেয়েছে দুদক। টাকা উদ্ধারের ব্যাপারে
আমেরিকা এবং থাইল্যান্ড সহ কয়েকটি দেশে MLAR এর মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে সেলিম প্রধান বিদেশে কত টাকা পাচার করেছেন তা এখনই জানাতে রাজি নন দুদক কমিশনার। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে, সেই সাথে চারুকলার ভর্তি পরীক্ষায়ও আলাদা করার পদ্ধতি বের করা হবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এম আখতারুজ্জামান। তবে চ ইউনিটে ভর্তি পরীক্ষা বাতিলের প্রস্তাব নাকচ করেছেন চারুকলা শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য বেশ কিছু সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রোববার ডিনস কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে ঘ এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়। ঘ ইউনিট মূলত বিভাগ পরিবর্তনের, আর চ ইউনিট চারুকলার বিষয়গুলোতে ভর্তি পরীক্ষার। চারুকলা অনুষদের শিক্ষকরা বলছেন 72 বছর ধরে আলাদাভাবে ভর্তি পরীক্ষা হয়। এটি বহুদিন ধরে গ্রহণযোগ্য একটি পদ্ধতি। এর পরিবর্তনের প্রস্তাবে তারা একমত নন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বলছেন বিষয়টি নিয়ে অনুষদের শিক্ষকদের সঙ্গে আলোচনা হবে। চারুকলা আমি অনুষদ হওয়ার পরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে চারুকলার পরীক্ষার পদ্ধতি নিয়ে, পরীক্ষা আয়োজন নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ না এসছে পরীক্ষার্থীদের কাছ থেকে, না এসছে অভিভাবকদের কাছ থেকে, না এসছে ইন্টেলেকচুয়ালদের কাছ থেকে। ফ্যাকাল্টি শিক্ষকরা তাদের মূল্যবান মতামত দিবে এবং আমরা প্রায় 2 দশকের বেশি সময় ঘ ইউনিটে পরীক্ষা হচ্ছে। শিক্ষাবিদরা বলছেন বিভাগ পরিবর্তনের জন্য ভর্তি পরীক্ষার সুযোগ রাখতে হবে। তা আমার মনে হয় ফ্রিডম কাটল করার কোনো কারণ নাই। এটা থাকলেই ক্ষতি কি আমি তো জানি না। ছেলেরা লাইক করলে পরীক্ষা দেবে, আর লাইক না করলে পরীক্ষা দেবে না। আমরা ভালো ছাত্রদেরকে বেছে নেব এর থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন এই সুপারিশ শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য। তবে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে। চারুকলায় ভর্তিতেও থাকবে আলাদা মূল্যায়ন ব্যবস্থা। এখন আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যে আমাদের বিজ্ঞানের শিক্ষার্থীরা কিভাবে মানবিক শাখায় অথবা ব্যবসা শিক্ষা শাখায় যেতে পারে, সেটির একটি পদ্ধতি থাকবে। চারুকলা অনুষদভুক্ত বিভিন্ন যে বিভাগগুলো আছে, যেগুলো বিশেষায়িত এবং সৃজনশীল ধারা ক্ষেত্র, সেগুলোতে শিক্ষার্থী নির্বাচনের একটি পদ্ধতি সেটিও বের করতে হবে। তবে 2020-21 শিক্ষাবর্ষে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেল নির্মাণের সময় সড়কে জনভোগান্তি কমাতে উত্তরা থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত উড়াল সেতু নির্মাণে 2013 সালে চুক্তি হলেও কাজ শেষ হয়েছে মাত্র 20 ভাগ। কিন্তু উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কাজ শেষ হয়েছে 50 ভাগেরও বেশি। কর্তৃপক্ষ বলছেন আর্থিক সংকট ও জমি অধিগ্রহণ জটিলতায় 5 বছর পিছিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। তাদের আশা সংকট কেটে গেছে, আগামী বছর উড়াল সড়কের একাংশ খুলে দেওয়া হবে। মেট্রো রেল নির্মাণের সময় সড়কে যানবাহনের চাপ কমাতে উত্তরা থেকে কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধান্ত হয়। শেষ হওয়ার কথা ছিল 2018 সালে, কিন্তু নানা জটিলতায় 8,940 কোটি টাকার এ প্রকল্পের মেয়াদ 5 বছর বাড়ানো হয়। সরকারি বেসরকারি অংশীদারিত্বে এ প্রকল্পের নির্মাণ কাজ পায় ইটালথাই ডেভেলপমেন্ট কোম্পানি। আর্থিক সংকটের কারণে চীনের 2 প্রতিষ্ঠানের কাছে 49% শেয়ার বিক্রি করে ইটালথাই। এ প্রকল্পের বেশিরভাগ অর্থায়ন করছে চীনের এক্সিম ও ICBC ব্যাংক। আমরা নির্দিষ্ট সময় জমি হস্তান্তর করতে পারি না বিনিয়োগকারীকে, এবং তারাও তাদের আর্থিক যে নিশ্চয়তা সেটাও তার ঠিক সময় মতো করতে পারে না। ফলে প্রজেক্টটা কিছুটা বেশ অনেকটাই ডিলে হয়েছে। এখন বর্তমানে সেই অবস্থা কেটে গেছে। 2021-এর ডিসেম্বরে বনানী এয়ারপোর্ট থেকে শুরু করে আমরা তেজগাঁ রেল স্টেশন পর্যন্ত ট্রাফিকের জন্য আমরা উন্মুক্ত করে দেব। এখন পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি মাত্র 20 ভাগ। তবে উত্তরা থেকে বনানী অংশ কাজ হয়েছে 56%। মূল এক্সপ্রেসওয়েটি প্রায় 20 কিলোমিটার। এর 31টি পয়েন্টে ওঠানামা করা যাবে। যখন আমরা মেট্রোর কাজ করব, BRT কাজ করব, তাহলে তখন মানুষ কিন্তু মতিঝিল থেকে একবার যখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে, উত্তরার দিকে খুব দ্রুত ফ্লাশ আউট হয়ে যাবে। এবং এই নির্মাণ কাজ চলাকালীন সময়ে এক্সপ্রেসওয়ের কোনো রাস্তার উপরে খুঁটি থাকবে না। এক্সপ্রেসওয়েতে 80 কিলোমিটার গতিতে চলবে যানবাহন। মাত্র 20 মিনিটে উত্তরা থেকে কুতুবখালী যাওয়া যাবে এ টোল সড়কে।
এতে প্রাইভেট কারের টোল 125 টাকা, বাস 250 এবং ট্রাকের 500 টাকা। নির্মাণ সময় সহ 25 বছর টোল নেবে বিনিয়োগকারীরা। রাজধানীর অসহনীয় যানজট নিরসনে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অন্যতম একটি। কর্তৃপক্ষের আশা, প্রকল্পটি বাস্তবায়ন হলে কমবে নগরবাসীর ভোগান্তি। সাদ্দাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টি ও কয়েক দফা বন্যায় দেশের বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে গেছে, তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এসব সড়কে চলাচলে একদিকে সময় লাগছে বেশি, অন্যদিকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। প্রায় ঘটছে দুর্ঘটনাও। রংপুর নগরীর প্রায় 350 কিলোমিটার কাঁচা পাকা রাস্তায় এখন খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। ভাঙাচোরা রাস্তার কারণে 1 ঘন্টার পথ পার হতে সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা বেশি। রংপুরের প্রায় রাস্তা বেশিরভাগে এইরকম ভাঙ্গাচুরা, মানে গাড়ি ঘোড়া চলে না। একটা রুগী নিয়ে আমরা জরুরি ভাবে আসবো সেটাও পারি না, বর্ষা হলে একাটু পানি জমে থাকে। বন্যার পানি নামার পর মানিকগঞ্জে দৃশ্যমান হয়েছে সড়কের ভাঙাচোরা চেহারা। গুরুত্বপূর্ণ সড়কগুলোর কোথাও ছোট বড় গর্ত, আবার কোথাও বের হয়ে আছে ইটের খোয়া। চলতে গিয়ে ভোগান্তিতে পড়ছে মানুষ। এই রাস্তায় খারাপ দিকে আমাকে লেগেলে মাথায় করে বোঝাবে রাজীবপুর আনতে হয়, তারপরে আমার গাড়িতে দিতে হয়। গোপালগঞ্জের কাজুলিয়ার গ্রামীণ সড়কে রিক্সা ভ্যান তো দূরের কথা, হেঁটে চলাচলও কষ্টকর। রোগী আনা নেয় দুর্ভোগে পড়ছে লোকজন। এই ড্রেনের জন্য ভাঙ্গিয়ে রাখছে রাস্তা, অনেকদিন হয়ে গেছে, তো কোনো পৌরসভার থেকেও কোনো কিছু দেখে না। রিক্সা ভ্যান উল্টে অনেক সময় অ্যাক্সিডেন্টও হয় এবং রাস্তার অবস্থা এমন হয়েছে যেমন ধান রোপণ করা যাবে এরকম অবস্থা। মাদারীপুরের চরমুগরিয়া থেকে শ্রীনদী ও শিবচর যাওয়ার সড়কের 15 কিলোমিটার অংশের অবস্থা খুবই খারাপ। ইতিমধ্যে আমরা কার্যাদেশ প্রদান করছি। আমরা ঠিকাদারদের সঙ্গে একটা ম্যানেজমেন্ট মিটিং করে উইদিন 10 দিনের মধ্যে আমরা কাজটা শুরু করব এবং নির্ধারিত সময় 18 মাসের মধ্যে আমরা কাজটা শেষ করব। সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ার বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ জানায় মেরামতের কাজ দ্রুতই শুরু হবে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রায় 11 মাস ধরে স্থবির যশোরে ভৈরব নদের খনন কাজ। এতে জলাবদ্ধতা ও দুর্গন্ধে নাকাল নদ তীরবর্তী মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে কাজে বিঘ্ন হলেও পুনরায় খনন কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। 2017 সালের জুলাইয়ে যশোরের ভৈরব নদে নির্বিঘ্নে পানি প্রবাহের লক্ষ্যে অভয়নগর থেকে চৌগাছা উপজেলা পর্যন্ত 96 কিলোমিটার এবং সদরের দায়তলা সংযোগ খাল খনন প্রকল্পের অনুমোদন পায় পানি উন্নয়ন বোর্ড। 272 কোটি টাকা ব্যয়ে পাওবোর এই প্রকল্পের কাজ শুরু হয় 2018 সালের জানুয়ারিতে। গত মৌসুমে নদ তীরবর্তী শহরাংশের কাজ শুরু হলেও তা চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। গেল বর্ষায় 11 মাস ধরে খনন কাজ স্থবির হয়ে পড়ায় এ পর্যন্ত প্রকল্পের মাত্র 69% কাজ শেষ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়সারা কাজের ধীর গতিতে শহর জুড়ে বেড়েছে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ। এখানে পানি যে পরিমাণ জমা যাচ্ছে, যার চারিপাশে আর কি পানি এটা উঠে আসতেছে, একটা বিশাল একটা ভোগান্তিতে আছি আমরা। দুর্গন্ধ এখন মনে হচ্ছে আমাদের আগের অবস্থায় থাকলে ভালো হতো। নদীতে টোটালি কচুরিপানায় ভরা, কোনো কাজই হয়নি। পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃষ্টি আর অতিরিক্ত কাদামাটির কারণে খনন কাজ থমকে থাকলেও তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর একটা ভাসমান যন্ত্র নিয়ে আসবো যেটা কাদার মধ্যেও কাজ করতে পারে, কারণ এখানে অন্য কোনো মেশিন এখানে আসলে সাস্টেনেবল হয় না। এই জন্যই আসলে অগ্রগতিটা সেভাবে ফুল স্পিডে করা যায়নি আগে। তো আমরা এবছর আশা করি এটা ইনশাল্লাহ ওভারকাম করতে পারবো। 2021 সালের জুনে প্রকল্পটি শেষ করার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় আরও 1 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে পাহাড়ি সড়ক নির্মাণে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে পাহাড়ি সড়ক নির্মাণে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। কম্পিউটার নিয়ন্ত্রিত অ্যাসফাল্ট ব্যাচ মিক্স প্ল্যান্টের মাধ্যমে বানানো হচ্ছে সড়ক নির্মাণের উপকরণ। ফলে সড়ক হবে টেকসই। এতে প্রতি কিলোমিটার সড়কে ব্যয় হচ্ছে কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে, এখন থেকে পাহাড়ি সড়কে এই প্রযুক্তি ব্যবহার করেই সড়ক নির্মাণ হবে। খাগড়াছড়ির 397 কিলোমিটার সড়কের বেশিরভাগই উঁচু নিচু পাহাড়ি এলাকায়। সনাতন পদ্ধতিতে নির্মিত এসব সড়কে কংক্রিট ও পিচের মিশ্রণ এবং তাপমাত্রা ঠিক না থাকায় দ্রুত ভাঙছে উপরের স্তর। এতে যানবাহন চলাচলের অসুবিধার সঙ্গে সঙ্গে ঘটছে দুর্ঘটনাও।
এটা আধুনিক মডেলের কাজ, মোটামুটি ভালো হচ্ছে, আমরা চলাফেরা করতে সুবিধা হচ্ছে। আগে রাস্তা ছিল অনেক খারাপ, এখন খুব ভালো হয়েছে, এখন চলাফেরার লাগে আমাদের জন্য সুবিধা। যদি পেপার ফিনিশের দিয়ে কাজ করে দিনে 1 থেকে 1.5 কিলো কাজ করতে পারি, আর আমাদের কাজের মানও ভালো হয়। পেপার দিয়ে কাজ করলে কাজটা সুন্দর হয়, ফিনিশিং হয়, মানে দেখতে সুন্দর। তবে এবার খাগড়াছড়ির মানিকছড়ি থেকে মাটিরাঙ্গা পর্যন্ত 33 কিলোমিটার সড়ক নির্মাণে ব্যবহার হচ্ছে আধুনিক প্রযুক্তি। কম্পিউটার নিয়ন্ত্রিত অ্যাসফল্ট ব্যাচ মিক্স প্ল্যান্টের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে সঠিক উপকরণ মিশ্রণ ও তাপমাত্রা। এতে সড়ক হবে অনেক টেকসই। এখন থেকে পাহাড়ি সড়ক আর সনাতনী পদ্ধতিতে নির্মাণ করতে দেওয়া হবে না, জানালো সড়ক ও জনপথ বিভাগ। বিটুমিনাস কাজের কোয়ালিটি, গুণগত মান আরও অনেক ভালো হচ্ছে। আমরা নতুন নতুন প্রযুক্তিগুলিকে আমরা আমাদের কাজের সাথে আত্মীকরণ করার চেষ্টা করছি। মানিকছড়ি থেকে মাটিরাঙ্গা পর্যন্ত এই পাহাড়ি সড়কের উপরিভাগের কাজ করতে ব্যয় ধরা হয়েছে 33 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় বিশ্বে একদিনে 6,700-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছে প্রায় 5 লাখ। এ নিয়ে বিশ্বের মোট মৃতের সংখ্যা 12,68,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 5,12,00,000। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 641 জনের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা 2,44,000-এর বেশি। নতুন 1,25,000 রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্ত সংখ্যা 1,04,00,000। যুক্তরাষ্ট্রের পর একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফ্রান্সে, প্রাণ গেছে 550 মানুষের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 40,000 ছাড়ালো। দেশটিতে নতুন করে ভাইরাস মিলেছে 20,000-এর বেশি মানুষের দেহে। ইরানে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 458 জনের। নতুন রোগী শনাক্ত হয়েছে 1,000-এর বেশি। এছাড়াও ভারতে একদিনে 450 মানুষের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমিতের সংখ্যা 37,000। করোনা প্রতিরোধে নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিনকে 90% কার্যকর দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার ও এর জার্মান পার্টনার বায়োএনটেক। ক্লিনিক্যাল ট্রায়ালের গবেষণার প্রাথমিক বিশ্লেষণে এমন প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তারা। চলতি মাসেই জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে অনুমোদন চাইবে প্রতিষ্ঠান দুটি। বিশ্বজুড়ে 140টির বেশি করোনা ভ্যাকসিনের গবেষণার কাজ চললেও এরই মধ্যে বেশ কটি চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে আছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের উদ্ভাবিত ভ্যাকসিনের বড় পরিসরের ট্রায়ালের পূর্ণাঙ্গ ফল প্রকাশিত হল। ক্লিনিক্যাল ট্রায়ালে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা সহ 6 দেশের কমপক্ষে 44,000 স্বেচ্ছাসেবকের উপর এই টিকার পরীক্ষা করে দেখা হয়েছে। 3 সপ্তাহের মধ্যে তাদের উপর 2 ডোজ প্রয়োগ করা হয়। দ্বিতীয় ডোজের পর ভাইরাস প্রতিরোধে মানবদেহে 90% সক্ষমতা তৈরি হয়েছে বলে দাবি ফাইজার ও বায়োএনটেকের। এমনকি ট্রায়ালে অংশ নেওয়া কেউই গুরুতর অসুস্থ হননি। সম্ভবত এটিই মানব ইতিহাসে নতুন ভাইরাসের বিরুদ্ধে দ্রুত উদ্ভাবিত ভ্যাকসিন হতে যাচ্ছে। আমরা এ ভ্যাকসিনের ফল নিয়ে বেশ আশাবাদী, বেশ উৎসাহীও বটে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এদেশের ওষুধ প্রস্তুতিকারক প্রতিষ্ঠান গবেষকদের নিয়ে আমরা গর্বিত। এদিকে ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলবার্ট বোরলা জানান, করোনা ভ্যাকসিন উন্নয়ন কর্মসূচিতে এটি একটি মাইলফলক। তবে ভ্যাকসিনের স্থায়িত্ব কতদিন হবে তা জানা যায়নি। ভ্যাকসিনের এই সফলতাকে স্বাগত জানিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 4 বছরের শাসনামলে অসংখ্য অভিযোগের মুখে পড়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার অনেকগুলোই শিরোনাম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল নারী কেলেঙ্কারি, রাশিয়ার সাথে গোপন আঁতাত এবং কর ফাঁকির অভিযোগ। বিদায়ের সময়ও ট্রাম্পের বিরুদ্ধে এসেছে ভোটের ফল গণনা নিয়ে মিথ্যাচারের অভিযোগ। And defend the Constitution of the United States. The Constitution of the United States. 2016 সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পরপরই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠে নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ। মার্কিন গোয়েন্দা সংস্থার অভিযোগ, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রচারে বিঘ্ন ঘটানো এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক বিভেদ বাড়ানোই ছিল মস্কোর লক্ষ্য। এসব কাজে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে মস্কোর সংশ্লিষ্টতা উঠে আসে তদন্ত প্রতিবেদনে, যদিও শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়নি। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন সাবেক মডেল অ্যামি ডরিস। এর পরপরই একই অভিযোগে সোচ্চার হন অন্তত 26 নারী। মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে $1,30,000 বিনিময়ে সমঝোতার অভিযোগও ছিল ট্রাম্পের বিরুদ্ধে।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট যিনি অভিশংসনের মুখে পড়েন। ইউক্রেন প্রশ্নে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়ায় তাকে অভিশংসন করে কংগ্রেসের নিম্নকক্ষ। তবে উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব নাকচ হয়ে যায়। ট্রাম্পের বিরুদ্ধে ওঠে বিপুল পরিমাণ কর ফাঁকির অভিযোগও। অক্টোবরে নিউ ইয়র্ক টাইমস জানায় 2 বছরে মাত্র $750 করে আয়কর দিয়েছেন তিনি। আর গত 15 বছরের মধ্যে 10 বছর আয়কর দেননি $1। অবশ্য এই অভিযোগও যথারীতি উড়িয়ে দেন ট্রাম্প। পরে বাইডেনের সঙ্গে বিতর্কে বিষয়টি অস্বীকার করে লাখ লাখ ডলার আয়কর দেওয়ার দাবি করেন তিনি। 2020-এর নির্বাচনে ভোট গণনার প্রাথমিক পর্যায়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেন ট্রাম্প, আনেন ভোট কারচুপির অভিযোগও। ভিত্তিহীন মন্তব্যের কারণে ট্রাম্পের বক্তব্য প্রচার বন্ধ করে শীর্ষস্থানীয় মার্কিন গণমাধ্যম এনবিসি, এবিসি ও সিবিসি। সিএনএন ও ফক্স নিউজ সম্প্রচার অব্যাহত রাখলেও ট্রাম্পের দাবি মিথ্যা বলে বরাবরই উল্লেখ করে। পরে ভোট কারচুপির অভিযোগের প্রমাণ মেলেনি বলে জানান ফেডারেল ইলেকশন কমিশনার এলেন উইনট্রব। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মোকাবেলা ইস্যুতে জনগণকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠিক উল্টো বার্তা দিলেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। দেলাওয়ারের উইলমিংটনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মাস্ক পরুন আর এই ছোট একটা কাজের মধ্যেই বাঁচবে জীবন। শুধু মাস্ক পরার মাধ্যমেই এই মহামারী থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক বিরোধ ভুলে জনগণকে একসাথে এই মহামারী মোকাবেলার আহ্বান জানানো হয়। এছাড়াও বক্তৃতায় করোনা মোকাবেলায় নতুন একটি টাস্ক ফোর্সের নামও রাখেন নবনির্বাচিত এই প্রেসিডেন্ট। এর আগে জলবায়ু পরিবর্তন, অর্থনীতি এবং বর্ণবাদ মোকাবেলায় নতুন একটি ওয়েবসাইট চালু করেন জো বাইডেন ও কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হলেও শিক্ষকতা ছাড়বেন না নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহধর্মিণী জিল বাইডেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইতিহাসে পূর্ণকালীন পেশাজীবী নারী হিসেবে প্রথম ফার্স্ট লেডি হতে যাচ্ছেন তিনি। জো বাইডেনের সহধর্মিণী জিল বাইডেন শিক্ষকতা পেশায় আছেন গত 50 বছর ধরে। পড়ান অনেক শরণার্থী এবং অভিবাসী শিক্ষার্থীদেরও। 8 বছর 2 দফা যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি থাকার সময়ও ছাড়েননি শিক্ষকতা। পাশাপাশি চালিয়ে গেছেন সমাজসেবামূলক কাজ। এবার ফার্স্ট লেডি হচ্ছেন জিল, আর এবারও সিদ্ধান্তে অটল। হোয়াইট হাউসের দায়িত্ব সামলানোর পাশাপাশি শিক্ষকতা চালিয়ে যাবেন, কারণ ফার্স্ট লেডি বা সেকেন্ড লেডির চেয়েও নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ এবং গর্ববোধ করেন তিনি। এ ঘটনা যুক্তরাষ্ট্রের 200 বছরের ইতিহাসে বিরল, কারণ এর আগে যুক্তরাষ্ট্রে কোনো ফার্স্ট লেডি পারিশ্রমিকের বিনিময়ে এভাবে অন্য পেশায় থাকেননি। যুক্তরাষ্ট্রের সরকারি নিয়ম অনুযায়ী ফার্স্ট লেডিদের নানা ধরনের কাজ করতে হয়। সেসব সামলে অন্য কিছু করা বেশ কঠিন। নিজস্ব অফিসের পাশাপাশি ফার্স্ট লেডির অধীনে থাকেন একজন চিফ অফ স্টাফ, প্রেস সেক্রেটারি, হোয়াইট হাউস সোশ্যাল সেক্রেটারি, চিফ ফ্লোরাল ডিজাইনার। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার স্ত্রী এখন তৈরি হচ্ছেন নতুন বাসস্থান হোয়াইট হাউসের জন্য। তবে শুধু বাইডেন ও তার পরিবার নয়, সাথে যাচ্ছে 46তম প্রেসিডেন্টের ফার্স্ট ডগ চ্যাম্প ও মেজরও। 1800 শতকে জর্জ ওয়াশিংটন থেকে শুরু হয় হোয়াইট হাউসে কুকুর বা প্রাণী পোষার প্রথা। মাঝে কয়েক বছর বাদ গেলেও 1897 সালে সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে থেকে শুরু করে 2016-র বারাক ওবামা পর্যন্ত গত 120 বছরে প্রত্যেক প্রেসিডেন্টের সঙ্গী হিসেবে এসেছে চারপেয় নানা প্রজাতির কুকুর। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোষা প্রাণী পছন্দ করতেন না, তাই টানা 4 বছর নিষ্প্রাণ ছিল হোয়াইট হাউস। এবার হোয়াইট হাউসে আবার আসছে চারপেয় অতিথিরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন প্রাণী খুব ভালোবাসেন, তাই তার সঙ্গে এবার হোয়াইট হাউসে স্থান পাবে তার পোষা 2 কুকুর চ্যাম্প ও মেজর। বাইডেনের পোষা কুকুর চ্যাম্প 2008 সাল থেকে তার সঙ্গে আছে এবং ডেলাওয়ার হিউম্যান সোসাইটি থেকে 2018 সালে মেজরকে দত্তক নিয়েছিলেন বাইডেন। এই 2 আদুরে প্রাণী বাইডেনের বেশ অনুগত। এবারই প্রথম কোনো আশ্রয় কেন্দ্র থেকে আসা কুকুরের আবাসস্থল হবে হোয়াইট হাউস। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ছিল 2 পর্তুগিজ পোষা কুকুর বো ও সানি।
তাদের সঙ্গে প্রায়ই হোয়াইট হাউসে খেলা করতে দেখা যেত তাকে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চিরচেনা আপন জায়গা হোম অফ ক্রিকেটে ৩৭৪ দিন পর ফিরেছেন সাকিব আল হাসান। ভ্রমণ ক্লান্তি থাকায় আজ বিপ টেস্টে অংশ নেননি, তবে জিম করেছেন ঘণ্টাখানেক। দেখা করেছেন সতীর্থ, কোচিং স্টাফ ও নির্বাচকদের সাথে। বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য বুধবার ফিটনেস টেস্ট দেবেন সাকিব। পেশাদারিত্ব তার রক্তে মিশে আছে, আবেগ তাকে ছুঁতে পারে না। তবে আপন রাজ্যে ফিরে আসায় কি আবেগতাড়িত হননি? নিষেধাজ্ঞার অদৃশ্য শেকল থেকে মুক্তির খুশিতে হোম অফ ক্রিকেটের সবুজ গালিচায় ব্যাট বলে নামার ইচ্ছে কি হয়নি? নিশ্চয়ই করেছে। সেই জন্যই সাকিবের এমন শরীরী ভাষা। নির্বাসিত জীবন শেষে ফিরেছেন, দীর্ঘ বিরতিতে মিস করেছেন প্রিয় স্টেডিয়ামের প্রতিটি জায়গা। তাই তো ছুটে গেছেন একাডেমি মাঠ, জিমনেশিয়াম, ইনডোরে। জিম করেছেন ঘণ্টা খানেক। পরিচিত হয়েছেন নতুন ফিটনেস ট্রেনার নিকোলাস লির সাথে। লিস্টে সবার আগে নাম থাকলেও বিপ টেস্ট দেননি। ফিটনেস ঠিকঠাক করতে 2 দিন সময় চেয়েছেন বোর্ডের কাছে। বোর্ডও সেরা তারকাকে সময় দিয়েছে। অংশ না নিলেও ছুটে গেছেন ইনডোরে, যেখানে বাকিদের টেস্ট হচ্ছিল। দীর্ঘদিনের যোদ্ধা সতীর্থরা যে সেখানেই ছিলেন। আলাপচারিতাই স্পষ্ট, শুধু সাকিব নন, সাকিবকেও মিস করেছেন বাকিরা। মাত্র এসছে, জেট লেগ আছে, সবকিছু কেটে তো একটা সময় তো দিতে হবে। ওই কারণে বুধবারে ট্রেনারের সাথে সলা পরামর্শ করে ঠিক করেছে বুধবারে। হারানো রাজ্যে ফেরা গেলেও ফিরে পাওয়া যায়নি রাজার মুকুট। টেস্ট ও টি-20 অধিনায়কত্বে কবে ফিরবেন বলা কঠিন। কষ্ট নেই সাকিব কিংবা সমর্থক কারু। আপাতত পারফর্মার সাকিব ফিরে আসুক স্বমহিমায়, যাতে মঙ্গল টাইগার ক্রিকেটের। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উইমেন্স টি-20 চ্যালেঞ্জের অভিষেক আসরে বাজিমাত সালমা খাতুনের সুপারনোভাসকে 16 রানে হারিয়ে শিরোপা জিতেছে তার দল ট্রাইব্লেজার্স। ফাইনালে 18 রান খরচায় 3 উইকেট শিকারে উজ্জ্বল সালমা। আগে ব্যাট করে অধিনায়ক স্মৃতি মান্ধানার নৈপুণ্যের লড়াইয়ের পুঁজি পায় ট্রাইব্লেজার্স। মান্ধানার 68 আর ডটিনের 20 রানে ভর করে 8 উইকেটে 118 রান তোলে তারা। ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে দুর্দান্ত সালমা নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি আটকে রাখেন। পাশাপাশি তুলেছেন উইকেট। নিজের দ্বিতীয় ওভারে প্রথম উইকেটে দেখা পান। এরপর শেষ ওভারে জোড়া উইকেট শিকারে ম্যাচ জয়ের কাছে নিয়েছেন লাল সবুজের তারকা। শেষ পর্যন্ত 102 রানে থামে সুপারনোভাস। দারুণ বোলিংয়ের পরও ম্যাচ সেরা হতে পারেনি সালমা। দারুণ 50-তে পুরস্কার জিতেছেন মান্ধানা, আর সিরিজ সেরা হয়েছেন রাধা যাদব। আজ আইপিএল এর মেগা ফাইনাল। শিরোপা লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। পঞ্চমবার চ্যাম্পিয়ন হতে মুখিয়ে মুম্বাই, অন্যদিকে প্রথমবার ফাইনালে ওঠে বাজিমাতের লক্ষ্য দিল্লির। দুবাইয়ে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। একদল রেকর্ড 4 বারের চ্যাম্পিয়ন, আর প্রতিপক্ষ এই প্রথম ফাইনালের মঞ্চে। কাগজ কলমের হিসেবে এবারের আইপিএল ফাইনালে হট ফেভারিট মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিতের দলকে রুখে দিয়ে স্বপ্নের ট্রফি জিততে পারবে কি দিল্লি, নাকি মুম্বাইয়ের শ্রেষ্ঠত্বে শেষ হবে 13তম আসর? মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইটস ওয়ান ফ্যামিলি। ঐক্য মুম্বাইয়ের বড় শক্তি। দলটি পরিবারের মতো। সব সদস্যরা জানে যে কোনো অবস্থায় পুরো দলের সমর্থন পাবে। ভালো বা খারাপ, যে কোনো সময় আমরা একতাবদ্ধ থাকি, হাল ছাড়ি না। এবারের আসরে মুম্বাই দিল্লি মুখোমুখি হয়েছে 3 বার। 2 লেগের সঙ্গে দেখা হয়েছিল কোয়ালিফায়ারে। কোনোবারই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি দিল্লি। শ্রেয়াসের দল দ্বিতীয় হয়ে উঠেছে প্লে অফে, কিন্তু শীর্ষে থাকা মুম্বাই বধের মন্ত্র যেন অজানা তাদের কাছে। পরিসংখ্যান এড়িয়ে ফাইনালে দিল্লি জ্বলে উঠলে অবাক হওয়ার কিছু নেই। স্টয়নিশ, পান্ত, আয়ার নিজেদের দিনে ম্যাচ জয়ে সিদ্ধহস্ত। তাদের সবচেয়ে বড় ভরসা শিখর ধাওয়ান। 2 সেঞ্চুরি, 4 50-তে আসলে দ্বিতীয় সর্বোচ্চ রান ধাওয়ানের। আছেন ফর্মের তুঙ্গে মুম্বাইয়ের ঈশান কিষান, ডি কক, সূর্যকুমার যাদব। এদের যে কেউ হতে পারে ফাইনালের নায়ক। ধাওয়ান সামনে থেকে নেতৃত্ব দেয়, এটা দারুণ ব্যাপার। তার অভিজ্ঞতা সমৃদ্ধ, ধাওয়ানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দু দলের পেস ব্যাটারি সমানে সমান। টুর্নামেন্ট জুড়ে রাবাদা নোকিয়া জুটি যেমন ত্রাস ছড়িয়েছে, তেমনি বোল্ট বুমরাও ছিলেন বিধ্বংসী। 29 উইকেট নিয়ে সবার উপরে রাবাদা। তবে গড় আর ইকোনমির তুলনায় বুমরা আরো কঠিন। ফাইনালে এ 2 পেসারের দ্বৈরথ গড়ে দিতে পারে পার্থক্য। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিশ্বকাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচের জন্য কাতারের আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছেন হেড কোচ জেমি ডে। তবে সেখানে কোয়ারেন্টিনের সঙ্গে অনুশীলনের সুযোগও চান জেমি। এদিকে ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করার জন্য ফিফার অনুমতির অপেক্ষায় দুই দেশ। সিদ্ধান্ত আসলে কোভিড প্রোটোকল নিয়ে কাতারের সঙ্গে আলোচনা হবে, জানিয়েছে বাফুফে। নেপাল ম্যাচের প্রস্তুতি চলছে, এরই মধ্যে কাতার থেকে এসেছে আমন্ত্রণ। ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। প্রথমে প্রীতি ম্যাচের কথা উঠলেও পরে বিশ্বকাপ বাছাইয়ের বাকি থাকা ম্যাচটি আয়োজনের চেষ্টা চলছে। সম্মতি আছে বাফুফের। আপাতত ফিফার অনুমোদনের অপেক্ষায় দুই দেশ। ইতিমধ্যে নীতিগতভাবে সম্মতই হয়েছি এবং সেই সম্মতিটাই কাতার ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং ফিফার সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদের অথরাইজেশন নিয়ে যদি ম্যাচটা আয়োজন করা সম্ভব হয় তাহলে অবশ্যই 4 তারিখে অথরাইজেশনটা পাওয়া গেলে ম্যাচটা হচ্ছে। বিশ্বকাপ বাছাইয়ের বাকি থাকা ম্যাচগুলো আগামী বছর হবে, এমনটা ভেবেই এগোচ্ছিলেন জেমি ডে। তবে কাতারের হঠাৎ এই আমন্ত্রণকে সুযোগ হিসেবে দেখছেন হেড কোচ। অবশ্যই এই ম্যাচ খেলা সম্ভব যদি ফিফা রাজি থাকে। আমরা কাতারের সঙ্গে হোম ম্যাচ খেলেছি, ওখানে কঠিন ম্যাচ অপেক্ষা করছে। এজন্য আমাদের যথেষ্ট অনুশীলন এবং প্রস্তুতি নিতে হবে ম্যাচের আগে। তবে দুশ্চিন্তা কাতারের কোভিড প্রোটোকল নিয়ে। 14 দিন কোয়ারেন্টিন থাকার নিয়ম থাকলেও সেই সময় অনুশীলনের সুযোগ চায় বাংলাদেশ। সেটা না হলে অপ্রস্তুত দল নিয়ে নামতে হবে শক্তিশালী কাতারের বিপক্ষে। কোয়ারেন্টিনে থাকতে হবে আমাদের, এটা স্বাভাবিক। সে দেশের নিয়ম অনুযায়ী ম্যাচের 2 সপ্তাহ আগে যেতে হবে। করোনা থেকে সুরক্ষায় নির্দেশনা মানা জরুরি। তবে কোয়ারেন্টিনের সময় আমরা জিম ও অনুশীলনের সুবিধা চাইব। হোটেলে স্বাস্থ্য সুরক্ষার নিরাপত্তা সহ এসব সুবিধা থাকলে সেখানে যেতে আমাদের কোনো সমস্যা নেই। 4 ডিসেম্বর ম্যাচের সম্ভাব্য তারিখ। সবকিছু ঠিক থাকলে 17 নভেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শেষ করার 2 দিন পরেই কাতারে উড়াল দিবেন জামালরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব এখনকার সংবাদ। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে আগাম প্রস্তুতির নির্দেশনা নেই, যাত্রী চাপ সামলাতে হিমশিম বিমানবন্দর কর্তৃপক্ষ। রাজধানীর আদাবরে মাইন্ডেড হাসপাতালে পুলিশ কর্মকর্তার মৃত্যু। ভিডিও ফুটেজে মিলেছে মারধরের প্রমাণ। এক মাসে রাজধানীতে ডেঙ্গু রোগী বেড়েছে 2.5 গুণ। বসার উপদ্রব কমাতে 2 সিটি কর্পোরেশনের সাঁড়াশি কর্মসূচি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়েছে মাত্র 20 ভাগ। অর্থ সংকট, জমি অধিগ্রহণ জটিলতা পিছিয়েছে 5 ভাগ। প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্পের বিরুদ্ধে 26 নারীর যৌন হয়রানির অভিযোগ। ভোটের ফল নিয়ে মিথ্যাচারেও অভিযুক্ত। এ ছিল এখনকার সংবাদ। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।